impounded and kept in the custody of an officer of the court for such period and subject to such conditions as the court thinks fit. মানে ইম্পাউন্ডিং মানে হচ্ছে বাজেয়াপ্ত করা ডকুমেন্ট। মনে করো তুমি একটা রং ডকুমেন্ট নিয়ে মামলা করছো, অনেক সময় ফোর্সড ডকুমেন্ট আদালতে পেশ করছো, তো তখন আদালত যেটা করতে পারে সেটা হলো ওই ডকুমেন্টটা নিজের কোনো আদালতের তো অনেক অফিসার থাকে, তোমরা তো জানো পেশকার থাকে, পেশকারের কাস্টাডিতে বা পেশকারের জুরিডিকশনের ভিতরে ওই জিনিসটা রেখে দিতে পারে, বলতে পারে এই ডকুমেন্টটা এখানে এইভাবে রেখে দেন, যতদিন না পর্যন্ত আমি অর্ডার করব এটা ছাড়ার কথা ততদিন পর্যন্ত রেখে দেবেন। বোঝা গেল? আচ্ছা, এবার রিটার্ন অফ অ্যাডমিটেড ডকুমেন্টস। এবার 9 নম্বর রুলটা একটু দেখি আমরা। এনি পার্সন whether a party to the suit or not desires of receiving back any document produced by him in the suit. মনে করো তুমি একটা আদালতে ডকুমেন্ট জমা করছো, জমা করার পরে তোমার কাছে মনে হয়েছে ডকুমেন্টটা আমি আবার ফেরত চাই। কিভাবে ফেরত চাইবো? তখন তুমি যেটা করতে পারো সেটা হলো এটার একটা ফটোকপি, মেইন ডকুমেন্টের ফটোকপি আদালতে দিয়ে মূল ডকুমেন্টটা ফেরত চাইতে পারো। রিসিভিং ব্যাক এনি ডকুমেন্ট প্রডিউসড বাই হিম ইন দ্য সুট এন্ড প্লেসড অন দ্য রেকর্ড শ্যাল আনলেস দ্য ডকুমেন্ট ইজ ইম্পাউন্ডেড আন্ডার রুল 8 বি এন্টাইটেল টু রিসিভ ব্যাক দ্য সেম। মানে তুমি যদি তোমার ডকুমেন্ট যদি 8 নম্বর রুলের আন্ডারে ইম্পাউন্ডিং না হয়, ইম্পাউন্ডিং মানে কি বাজেয়াপ্ত যদি না হয়, তার মানে বাজেয়াপ্ত করা ডকুমেন্ট কখনোই তুমি 9 রুলের আন্ডারে ফেরত পাবা না। তোমার ডকুমেন্ট যদি 8 নম্বর রুলের আন্ডারে বাজেয়াপ্ত হয়ে যায় তাহলে কিন্তু তুমি 9 নম্বর রুলের আন্ডারে এটা ফেরত পাওয়ার কোনো সুযোগ নাই। তুমি 9 নম্বর রুলের আন্ডারে তখনই ফেরত পাইতে পারো মূল ডকুমেন্ট যদি তুমি কি করো, এমন হয় যে তুমি হচ্ছে আদালতের কাছে তুমি এটার একটা ফটোকপি দিয়ে দিলা, ঠিক আছে, ফটোকপি দিয়ে দিলা, ফটোকপি দিয়ে তুমি মূল ডকুমেন্টটা ফেরত চাইতে পারো। বাট যদি তুমি আদালত যদি এটা ইম্পাউন্ড করে দেয় কোনো একটা ডকুমেন্ট, তাহলে সেটার কখনোই তুমি ফেরত পাবা না। কোন গ্রাউন্ডে ইম্পাউন্ড করবে? আদালত যদি তোমার সাফিসিয়েন্ট কজ থাকে ইম্পাউন্ড করার। সাফিসিয়েন্ট কজ মানে কি সেটা তো আমরা জানি না, তাই না? তো ইম্পাউন্ডিং নিয়ে কোথায় বলা আছে এটা নিয়ে প্রশ্ন আসে পরীক্ষায় সিপ্লিতে, সেটা তোমার রুল অর্ডার 13 রুল 8 আসে। তো এটা থেকে প্রশ্ন হতে পারে। আর ইম্পাউন্ডিং ডকুমেন্ট ছাড়া বাকি ডকুমেন্ট কিভাবে ফেরত পাওয়া যায় সেটা রুল 9 বলা আছে। সো এটা থেকে এই দুইটা থেকে আমাদের প্রিজে প্রশ্ন হবে, বুঝছো? স্যার ওই যে ইম্পাউন্ডিং ডকুমেন্ট আরেকবার যদি একটু বলতেন। প্রথম কোশ্চেনটা স্যার বুঝতে পারিনি, আরেকবার একটু। প্রথম কোশ্চেনটা হচ্ছে ডকুমেন্ট কখন ইম্পাউন্ড করা যেতে পারে, ইম্পাউন্ডিং মানে কি এবং ইম্পাউন্ডিং কোথায় আছে। প্রথম কথা, ইম্পাউন্ডিং আছে অর্ডার 13 রুল 8। ইম্পাউন্ডিং জিনিসটা কি? ইম্পাউন্ডিং মানে বাজেয়াপ্ত করা। মনে করো তুমি একটা রং ডকুমেন্ট দিয়ে মামলা করে বসে আছো, আদালতের কাছে মনে হয়েছে এই ডকুমেন্টটা তো ফোর্সড, এটা তো একটা জালিয়াতি, এটা একটা জাল ডকুমেন্ট, এটা আমি কি করব, এই মামলা চলুক যতদিন পর্যন্ত চলবে ততদিন পর্যন্ত আমি কি করব, এটাকে বাজেয়াপ্ত করে রেখে দেবো। আমার আমার কার কাস্টাডিতে রাখবে? একজন কোর্ট অফিসারের কাস্টাডিতে রাখবে, ঠিক আছে? তো এটা আদালতের একদম ডিসক্রিপশনারি পাওয়ার। আদালতের কাছে যদি মনে হয় এটা ইম্পাউন্ড করা উচিত, করবে সে। তারপর কথা হলো কখন তুমি ডকুমেন্ট ফেরত পেতে পারো। আমরা ওই যে দেখলাম না, যখন তুমি মামলা করো তখন তোমাকে ডকুমেন্ট জমা দিতে হয়, মনে আছে না? যখনই তুমি মামলা করবা তখনই তো যত সব ডকুমেন্ট তোমার হাতে আছে সবই তো জমা দিতে হবে। ক্লায়েন্টের সাথেই তো ডকুমেন্ট জমা দিতে হবে। হ্যাঁ, ক্লায়েন্টের সাথেই তোমাকে ডকুমেন্ট জমা দিতে হবে। এখন এই যে ডকুমেন্টটা তুমি জমা দিছো, এখন এমন তো হতে পারে তোমার অন্য কাজে ডকুমেন্টটা লাগবে। তুমি একটা মামলা মনে করো 5 বছর ধরে চলতেছে, তোমার ডকুমেন্ট যদি জমা হয়ে পড়ে থাকে তাহলে অন্য কাজ তুমি করতে পারবা? পারবা না। তো এই জন্য তোমার রুল 9 এর বিধানটা এখানে আনা হয়েছে যে তুমি আদালতকে কিছু কয়েকটা গ্রাউন্ড দেখায় তুমি ওই মেইন ডকুমেন্টটা আদালতের কাছে থেকে চেয়ে নিতে পারো। কিভাবে? যে তুমি যেটা করতে পারো সেটা হলো হয় দ্য সুট ইজ ওয়ান ইন হুইচ অ্যান আপিল ইজ নট অ্যালাউড when the suit has been disposed of। মানে এমন কোন মামলা যদি হয় যেখানে আপিল করার কোনো সুযোগ নাই, সেখানে যখন মামলাটা কমপ্লিট হয়ে গেছে, তার মানে কি কমপ্লিট যেহেতু হয়ে গেছে তার মানে কি এখন আর আপিল টাপিল কিছু নাই, তার মানে মামলা কমপ্লিট হয়ে গেছে আলটিমেটলি। দ্বিতীয় ক্ষেত্র, where the suit is one such appeal is allowed when the court is satisfied that time for preparing an appeal has elapsed and no appeal has been prepared if the appeal has been prepared when the appeal has been disposed of। তার মানে তোমাকে সুটের মামলা যখন করলা তখন যে ডকুমেন্টটা জমা দিছো সেই ডকুমেন্টটা ফেরত পাওয়ার তোমার একটাই সুযোগ, সেটা হলো যখন মামলাটা কমপ্লিট হয়ে গেছে। এক, যদি তুমি আপিলের কোনো সুযোগ না থাকে, মানে বিষয়টা এমন যে এমন একটা মামলা যেখানে আপিল করা যাবে না, তাহলে কি তার মানে যখন কমপ্লিট হয়ে গেল ট্রায়াল, তার মানে কি ওই মামলা কমপ্লিট না, এই মামলা তো আর কিছুই করা যাচ্ছে না, তোমার ওইখানে শেষ। আর দ্বিতীয় কথা, এমন কোন মামলা যেখানে তোমার আপিল করার সুযোগ আছে কিন্তু আপিলের টাইমটা চলে গেছে, তাহলে তোমার তো আর আপিল করতে পারবে না, তার মানে মামলার কার্যাবলী ওখানে শেষ। তখন তুমি কি করতে পারবা? আদালতকে যেটা দেখাইতে পারবা
আদালতকে যেটা দেখাতে পারবা সেটা হলো আপনি আহ, ফেরত চাইতে পারবা তুমি সেখান থেকে আদালতের কাছ থেকে, ঠিক আছে? ওই ডকুমেন্টটাকে সার্টিফাইড কপি দিতে হবে তোমাকে, হ্যাঁ? ওটার একটা ফটোকপি দিবা তুমি আদালতকে এবং বলবা যে আমাকে মূল ডকুমেন্টটা ফেরত দেন। বুঝা গেল জয়, নাকি বোঝো নাই? স্যার বুঝতে পারছি। আচ্ছা, আরেকবার তোমাদের সিম্পলি বুঝাই দিই। সেটা হলো, মনে করো এমন কোনো ডকুমেন্ট যেটা তুমি মামলা করার সময় স্বাভাবিকভাবেই তোমাকে ডকুমেন্টগুলো জমা দিতে হবে। যদি এমন হয় ডকুমেন্টটা ফোর্জড ডকুমেন্ট, আদালত চাইলে ওটাকে ইম্পাউন্ড করে দিতে পারে এবং ওটার কখনোই তোমাকে ফেরত দেবে না। এটা রুল 8-এ বলা আছে। রুল 9-এ বলতেছে ইম্পাউন্ড যেগুলা করে নাই সেই ডকুমেন্ট তুমি ফেরত চাইতে পারো। দুই ক্ষেত্রে ফেরত চাইতে পারো। একটা হলো তুমি মামলাটা কমপ্লিট হয়ে গেছে। কিভাবে কমপ্লিট হয়েছে? মানে এটা ট্রায়াল কমপ্লিট হয়েছে এবং এখানে আপিল করার সুযোগ নাই। আর দুই হচ্ছে আপিল করার সুযোগ আছে মামলাতে সাপোজ, বাট তোমার আপিলের টাইমটা চলে গেছে। তাহলে কি মামলা কমপ্লিট হয়ে গেছে, তো আলটিমেটলি কোর্ট তোমাকে তখন ডকুমেন্ট ফেরত দেবে। এর বাইরে তোমার আর একটা সুযোগ আছে, সেটা হলো এটা এট এনি টাইম। এট এনি টাইম মানে কি, তুমি জাস্ট মামলা করছো, সাপোজ মামলা করছো, করার পরই তোমার কাছে মনে হচ্ছে ডকুমেন্টটা তোমার ফেরত চাওয়া দরকার, তখন তুমি আদালতের কাছে একটা এটার ফটোকপি জমা দিবা বা ট্রান্সক্রাইব কপি জমা দিবা, অথবা তোমার এটার একটা সার্টিফাইড কপি জমা দিবা। জমা দিয়ে বলবা যে এই মূল ডকুমেন্টের সার্টিফাইড কপি হচ্ছে এটা, আমি মূল ডকুমেন্টটা নিয়ে যাচ্ছি আদালতের কাছে। যদি প্রয়োজন হয় কখনো ফেরত অরিজিনাল ডকুমেন্ট ফেরত ফেরত দরকার হয়, তখন আমি আবার অরিজিনাল ডকুমেন্ট যে কোনো সময় জমা করতে পারবো। ঠিক আছে, বুঝছো এবার? জি স্যার। ও, ঠিক আছে। সো এই রুল, এই অর্ডার থেকে এই দুইটা রুলই লাগবে, আর আমাদের লাগবে না। এবার আমরা অর্ডার 14-এ যাই। হ্যাঁ, অর্ডার 14-এ আমরা দেখি কোন কোন রুল লাগে। এগুলো খুব ইম্পর্টেন্ট, এই অর্ডার 14টা খুব ইম্পর্টেন্ট। ইস্যু নিয়ে যে প্রশ্নটা আসে বারবার পরীক্ষাতে, প্রশ্ন আসে যে তোমার ইস্যু ফ্রেমিং কিভাবে হয়, কোন অর্ডারের আন্ডারে হয়, সেটা এই অর্ডার 14-এর আন্ডারে হয়। এই অর্ডারটা আমরা একটু দেখি। হ্যাঁ, তো প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ ইস্যু? ইস্যু কাকে বলে? এই যে রুল 1-এর, অর্ডার 14-এর রুল 1-এর সাব রুল 1 যেটা বলতেছে, সেখানে ইস্যু সংজ্ঞা দিয়ে আছে। বলতেছে ইস্যু অ্যারাইজেস when a material proposition of fact or law is affirmed by one party and denied by the other party। মানে জয়, বুঝছো এবার ইস্যু সংজ্ঞা কি? ইস্যু সংজ্ঞা হলো একটা পার্টি কোন একটা ল পয়েন্টে দাবি করলো, অপর পক্ষ ল পয়েন্টে ডিনাই করলো, তাহলে একটা ইস্যু তৈরি হতে পারে, সেটা হচ্ছে ইস্যু অফ ল। আর একটা হলো একটা পার্টি কোন একটা ফ্যাক্ট পয়েন্টে দাবি করলো, আর একটা পক্ষ কোন একটা ফ্যাক্ট পয়েন্টে ডিনাই করলো, তাহলে একটা ইস্যু অফ ফ্যাক্ট তৈরি হবে। তাহলে ইস্যু কয় প্রকার? দুই প্রকার, ইস্যু অফ ল, ইস্যু অফ ফ্যাক্ট। ইস্যু অফ ল কখন তৈরি হবে? যখন একটা পক্ষ ল পয়েন্টে দাবি করবে, অপর পক্ষ সেই ল পয়েন্টে ডিনাই করবে। ইস্যু অফ ফ্যাক্ট কখন তৈরি হবে? যখন কোন একটা পক্ষ ল পয়েন্টে দাবি, ফ্যাক্ট পয়েন্টে দাবি করবে, অপর পক্ষ ফ্যাক্ট পয়েন্টে ডিনাই করবে। তাহলে আমরা একটু উদাহরণ দেখি। উদাহরণ হচ্ছে তুমি গিয়ে বললা যে আমার মামলা লিমিটেশন পিরিয়ড পার হয় নাই, অপর পক্ষ বললো লিমিটেশন পিরিয়ড পার হয়ে গেছে। অথবা তুমি বললা এই মামলাটা এই কোর্টে করা যায়। তুমি যে কোনো একটা পার্টিকুলার কোর্টে গিয়ে মামলা করলা, তুমি মামলা করছো যে এই কোর্টের জুরিসডিকশন আছে, এই কথা বলছো তুমি প্লেন্টের ভিতরে। বাট অপর পক্ষ বললো যে এই কোর্টের কোনো জুরিসডিকশনই নেই এই মামলা নেয়ার। এখন এই প্রশ্নটা কিসের প্রশ্ন বলো তো? ল এর প্রশ্ন না? ল থেকে দেখবে না তুমি জুরিসডিকশন আছে কি নাই? নিশ্চয়ই না, কোনো একটা ল এর ধারার ভিতরে বলা আছে যে জুরিসডিকশন আছে কি নাই। তো এটা হচ্ছে একটা ইস্যু অফ ল। আর ইস্যু অফ ফ্যাক্ট কখন তৈরি হয়? মনে করো তুমি বলছো যে এত তারিখে আমার জমি বেদখল করা হয়েছে, অপরপক্ষ বলল এত তারিখে না, আমি তার জমি বেদখল করি নাই। এখন প্রশ্ন হচ্ছে জমি বেদখল হয়েছে কি হয় না, এটা তো একটা ঘটনা, তাই না? এই ঘটনাটা প্রমাণ করার জন্য তো তোমার তো ফ্যাক্ট চেক করতে হবে, তাই না? তো তখন সেটা তৈরি হবে একটা ইস্যু অফ ফ্যাক্ট। বুঝা গেল? জি স্যার। তার মানে ইস্যু অফ ল তৈরি হয় যখন লিগাল পয়েন্টে তুমি কোয়েশ্চেন করবা, ইস্যু অফ ল ফ্যাক্ট তৈরি হয় যখন তুমি ফ্যাকচুয়াল কোয়েশ্চেন করবা। আচ্ছা, তো এখন প্রশ্ন হলো ম্যাটেরিয়াল প্রপোজিশন জিনিসটা কি? মানে তুমি যে কোনো বিষয়ে প্রশ্ন করলেই কিন্তু সেটা ইস্যু তৈরি করবে না, অবশ্যই ম্যাটেরিয়াল হইতে হবে জিনিসটা। ম্যাটেরিয়াল মানে কি? সেটার ভিতরে সাবস্টেন্স থাকতে হবে। তো ম্যাটেরিয়াল প্রপোজিশন হচ্ছে সেই ধরনের প্রপোজিশন
যেখানে প্লেনটিভকে অবশ্যই অবশ্যই তার মামলা তৈরি করার জন্য বা মামলা দাঁড় করানোর জন্য বা কজ অফ অ্যাকশন আছে এই জিনিসটা দেখানোর জন্য মামলাতে দেখাইতে হবে। আর অপর পক্ষকে অবশ্যই অবশ্যই তার ডিফেন্স রেডি করতে হলে এই জিনিসটাকে ডিনাই করতে হবে, সেটাকে বলবে ম্যাটেরিয়াল প্রপোজিশন। সো কিছু জিনিস আছে তুমি ডিনাই না করলেও কোনো সমস্যা নাই, সেটা কিন্তু ম্যাটেরিয়াল না। বাট কিছু জিনিস আছে তোমাকে স্পেসিফিক ভাবে ডিনাই করতেই হবে, নাহলে কি হয়ে যাবে, তোমার অ্যাডমিশন হয়ে যাবে। যেটা তুমি ডিনাই না করলে অ্যাডমিশন হয়ে যাবে সেটাই ম্যাটেরিয়াল প্রপোজিশন তোমার জন্য। মানে তোমার জন্য যেটা গুরুত্বপূর্ণ সেই জিনিসটাই ম্যাটেরিয়াল প্রপোজিশন, সেটা হোক প্লেনটিভের জন্য হোক ডিফেন্ডেন্টের জন্য। বুঝা গেল? তো তার মানে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে তুমি যদি ডিনাই করো এবং অপরপক্ষ যদি সেটা ক্লেম করে তাহলে একটা ইস্যু তৈরি হবে। ইস্যু দুই প্রকার, একটা ইস্যু অফ ল, একটা ইস্যু অফ ফ্যাক্ট। ক্লিয়ার হয়েছে? এই বুঝা গেছে? স্যার ম্যাটেরিয়াল প্রপোজিশনটা আরেকটু বলেন। ম্যাটেরিয়াল প্রপোজিশন, আচ্ছা, ম্যাটেরিয়াল মানে হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস। আপনি মনে করেন একটা সিভিল মামলা করবেন, তো সিভিল মামলা যদি আপনাকে করতে হয় তাহলে কিছু জিনিস অবশ্যই অবশ্যই দাবি করতে হবে, এন্ড সেটা ডিপেন্ড করে আপনার মামলার ধরনের উপরে। আপনি মামলা করবেন হচ্ছে রিকভারি অফ পজিশন নিয়ে, জমি ফেরত চাওয়ার জন্য। এখন জমি ফেরত চাওয়ার জন্য আপনাকে প্রথমেই বলতে হবে যে এই জমিটা আপনার মালিকানা আছে, অথবা বলতে হবে আপনি পজেশনে ছিলেন। দেখেন, আপনার পজেশন অথবা মালিকানা যদি না থাকে তাহলে কি আপনি কখনোই জমি ফেরত পাবেন? আপনি সেকশন 9 অথবা সেকশন 8 হোয়াট এভার ইট ইজ এসআর অ্যাক্টের কোনো না কোনো সেকশনের কোনো না কোনো প্রভিশনকে তো আপনাকে দেখাইতেই হবে যে আপনার ইদার পজেশন ছিল অথবা আপনি মালিক ছিলেন এটার বা আছেন। এটা দেখানো লাগবে না? মামলাতে দাবি করা লাগবে না? বলেন জি আশফিয়া, স্যার। আপনি যদি এই দাবিটা না করেন তাহলে কি আপনার মামলা দাঁড়াবে? মামলা করার কোনো সুযোগ তৈরি হবে আপনার? আদালত তো বলবে এই তো কজ অফ অ্যাকশনই নাই এই মামলাতে। কজ অফ অ্যাকশন না থাকলে কি হবে, রিজেকশন হয়ে যাবে না মামলা? জয়, স্যার প্লেন রিজেক্ট হয়ে যাবে স্যার, মামলাই রিজেক্ট হয়ে যাবে। রিজেক্ট হয়ে যাবে। সো তার মানে যে গ্রাউন্ড না দেখাইলে মামলা রিজেক্ট হয়ে যাবে সেটাই ম্যাটেরিয়াল প্রপোজিশন আপনার জন্য। এবং অপর পক্ষ যদি ডিনাই না করে ওই ম্যাটেরিয়াল প্রপোজিশন গুলো তাহলে তার এগেইনস্টে কি হয়ে যাবে ওগুলো বলো তো? স্যার অ্যাডমিশন হয়ে যাবে। হুকুম হয়ে যাবে। সো তার মানে প্লেন্টিভের দিক থেকে দেখতে হবে যে কোন জিনিসটা না দাবি করলে তার মামলা রিজেক্ট হয়ে যাবে, আর ডিফেন্ডেন্টের দিক থেকে দেখতে হবে কোন জিনিসটা গুলো ফ্রেম করলে মামলাটা ডিসপোজ করা যায়, এটা এই রুল 5 এ বলা আছে। ঠিক আছে, এই জিনিসগুলো আদালত মাথায় নেবে। ঠিক আছে, আচ্ছা, বোঝা গেল? তারপরে দেখো 6 নম্বর রুলটা দেখো, নাথিং ইন দিস রুল রিকোয়ার্স দ্য কোর্ট টু ফ্রেম এন্ড রেকর্ড ইস্যু হোয়ার দ্য ডিফেন্ডেন্ট এট দ্য ফার্স্ট হিয়ারিং অফ দ্য সুট মেক্স নো ডিফেন্স। তাহলে এখন আমাদের ডিফেন্ডেন্ট, এই যে দেখো, ডিফেন্ডেন্ট যদি তার কোনো ধরনের ডিফেন্স না দেয় প্রথম হিয়ারিং এর দিন, মনে করো সে প্রতিটা বিষয়ে কোনো ডিনাই করে না, তাহলে সবগুলো অ্যাডমিশন হয়ে যাবে না জয়? স্যার সবই অ্যাডমিশন হয়ে যাবে। কি কোনো ইস্যু তৈরি হবে? না স্যার। ইস্যু তৈরি, দেখো, তাহলে কোর্টের কোনো ধরনের ইস্যু ফ্রেম করার দরকার নেই সেই ক্ষেত্রে। 1 নম্বর এর সাব রুল 6 দেখো, nothing in this rule requires the court to frame and record issue where the defendant at the first hearing of the suit makes no defense. তাহলে ডিফেন্ডেন্ট যদি ফার্স্ট হিয়ারিং এর দিন কোনো ধরনের ডিফেন্স না দেয় তাহলে আদালতের ইস্যু ফ্রেম করার কোনো দরকার নেই। ইস্যু তখনই ফ্রেম করবে যখন দেখবে যে পার্টিরা ইজ এট ভ্যারিয়েন্স। ভ্যারিয়েন্স মানে কি, তাদের ভিতরে বিবাদ আছে, এবং সেই বিবাদটা বের করার জন্য আদালত প্রথম হিয়ারিং এর দিন দুই পার্টিকে জিজ্ঞাসাবাদ করে, সেটা অর্ডার 10 এ বলা আছে। এটা এটা এগুলো কানেক্ট করে পড়তে হবে, বুঝছো? আচ্ছা, এই বুঝতেছো কিনা? হ্যালো, হ্যালো, কথা বলো জি না কেন স্যার তুমি? বুঝতে পারছি। কথা বলতে হবে, যখনই জিজ্ঞেস করবো বুঝতেছো কিনা কেউ না কেউ রিপ্লাই করবা, নাহলে তো আমি বুঝবো না যে তোমরা বুঝতেছো কিনা। আচ্ছা, এবার দেখো ইস্যু কিভাবে ফ্রেম করে আদালত, কোন কোন জিনিস ধরে ধরে ফ্রেম করে।
দেখি আমরা, হ্যাঁ, কোন কোন জিনিস ধরে ধরে ফ্রেম করে। 3 নম্বর রুলটা দেখো, দ্য কোর্ট মে ফ্রেম দ্য ইস্যুস ফ্রম অল অর এনি অফ দ্য ফলোইং ম্যাটেরিয়ালস। সবগুলা কনসিডার করতে পারে অথবা যে কোনো একটা কনসিডার করতে পারে। এই তিনটার মধ্যে সবই যে আদালত কনসিডার করবে জিনিসটা এমন না। ইস্যু ফ্রেম করার ক্ষেত্রে এই তিনটার মধ্যে যে কোনো একটা জিনিস কনসিডার করতে পারে অথবা সব জিনিস কনসিডার করেও আদালত বিচার করতে পারে। আচ্ছা, কি কি জিনিস দেখবে? অ্যালিগেশনস মেড অন ওথ বাই দ্য পার্টিস অর বাই এনি পারসন প্রেজেন্ট অন দেয়ার বিহাফ অর মেড বাই দ্য প্লিডার্স অফ সাচ পার্টিস। মানে ব্যাপার হচ্ছে, ওই যে ফার্স্ট হিয়ারিং এর দিন মনে আছে জয়, আদালত কি করে বলতো? ফার্স্ট হিয়ারিং এর দিন পার্টিদের জিজ্ঞাসাবাদ করে না? উত্তর দেয় না কেন? হ্যালো, দুই পার্টিকে জি জিজ্ঞাসাবাদ স্যার, করে। দুই এখন দুই পার্টিকেই পার্টিকে জিজ্ঞাসাবাদ জিজ্ঞাসাবাদ করে। করলে এখন দেখো তো তুমি কি কি জিনিস আদালতের সামনে রাখতেছো 10 নম্বর অর্ডারের আন্ডারে যদি আমরা একটু চিন্তা করি। প্রথম কথা, তুমি তোমার প্লেন রাখছো, অপর পার্টি তার ডিফেন্স হিসেবে তোমার ডিফেন্স স্টেটমেন্ট রাখছে। সো এটা একটা ডকুমেন্ট। আরেকটা জিনিস হতে পারে যে তুমি যেগুলো মামলাতে যেসব ডকুমেন্ট গুলো প্রেজেন্ট করছো, অপর পক্ষ কিছু ডকুমেন্ট প্রেজেন্ট করছে, তো এগুলোও কিছু ডকুমেন্ট। দুইটা জিনিস। 3 নম্বর জিনিস হচ্ছে ফার্স্ট হিয়ারিং এর দিন তোমাকে কিছু জিজ্ঞাসাবাদ করলো, অপর পক্ষ কিছু কোয়েশ্চেন সাজেস্ট করলো আদালতকে যে এইগুলো জিজ্ঞেস করেন তাকে, এই পক্ষ কিছু কোয়েশ্চেন সাজেস্ট করলো অপর পক্ষকে, এবং এখান থেকে আদালতের কাছে কিছু মনে হলো যে এখানে কিছু অ্যালিগেশন তৈরি হয়েছে। তো দেখো, অন ওথ মানে কি? মানে কাঠগড়ায় দাঁড়ায় আপনি যেসব অ্যালিগেশন গুলো দেবেন এগুলো আদালত কনসিডারেশনে নিতে পারে। 2 হচ্ছে আপনি আপনার প্লেইন্ট এবং রিটেন স্টেটমেন্টের ভিতরে যেসব কি বলে অ্যালিগেশন গুলো দিছেন এগুলো আদালত কনসিডারেশনে নিতে পারে। 3 নম্বর হচ্ছে আপনি যে ডকুমেন্ট গুলো আদালতের সামনে জমা করছেন মামলা করার সময় অথবা রিটেন স্টেটমেন্ট জমা দেওয়ার সময়, এগুলো আদালত কনসিডারেশনে নিতে পারে। সো এই তিনটা জিনিস কনসিডারেশনে নিয়ে আদালত কি করবে বলতো? ইস্যু ফ্রেম করবে। বুঝা গেল? তো কি কি ম্যাটেরিয়াল কনসিডারেশনে নেবে? এই 3 ধরনের ম্যাটেরিয়াল। 3 ধরনেরই কি নেওয়া লাগবে? না, 3 ধরনের নেওয়া লাগবে না। আদালতের কাছে মনে হতে পারে যে আমি 2টা ধরনের জিনিস কনসিডার করব, করতে পারে আদালত চাইলে। তুমি যে এই যে 10 নম্বর অর্ডারের আন্ডারে মনে করো তোমাকে যে জিজ্ঞাসাবাদ করছে, এই জিজ্ঞাসাবাদ আদালত কনসিডারেশনে নাও দিতে পারে, আবার জিজ্ঞাসাবাদ নাও করতে পারে। আমাদের প্র্যাকটিস নরমালি আদালত জিজ্ঞাসাবাদ করে না, বুঝছো? ওই প্লেনটা রিটেন স্টেটমেন্ট দেখে আদালত বিচার করে। বুঝা গেল? জি স্যার। আচ্ছা, এবার 4 নম্বর রুলটা একটু দেখি আমরা, হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট। আদালতের কাছে যদি মনে হয় যে আমি যদি কারেক্টলি ইস্যু ফ্রেম করতে হয় আমাকে, তাহলে কিছু লোককে এক্সামাইন করা জরুরি যারা আসলে আপাতত আদালতের সামনে হাজির নেই। জিনিসটা একটু বোঝো। আদালত যদি মানে আদালত যখন ইস্যু ফ্রেম করে তখন 3 ধরনের বিষয় এখানে কনসিডার করে। এক হচ্ছে তোমার তোমার দেয়া প্লিডিংস এবং তোমার দেয়া ডকুমেন্টস, আর একটা হচ্ছে তার সামনে আদালতের সামনে কাঠগড়ায় দাঁড়ায় কেউ যদি কোনো ধরনের কথাবার্তা বলে, এই 3টা জিনিস। এখন আদালতের কাছে মনে হচ্ছে এই 3টা জিনিসও যদি তার কাছে সাফিসিয়েন্ট না মনে হয়, তার কাছে মনে হলো যে কিছু লোককে জিজ্ঞাসাবাদ না করা পর্যন্ত আমি আসলে নিশ্চিত হতে পারতেছি না। তো আদালত যেটা করতে পারে, আদালত তোমার অথবা আদালতের কাছে মনে হলো কিছু ডকুমেন্ট আরো দরকার আমার ইস্যুটা ফ্রেম করতে হলে, তখন এই যে ডকুমেন্ট অথবা কিছু লোক, এই জিনিসগুলোকে তোমার আদালত হাজির করানোর জন্য একটা অ্যাডজর্নমেন্ট দিতে পারে 15 দিন পর্যন্ত। কয়দিন বলো তো? 15 15 দিন। দিন। 15 দিন, হ্যাঁ, অ্যাডজর্নমেন্ট দিতে পারে। এবং এই অ্যাডজর্নমেন্ট দেওয়ার পরে আদালত সেই লোককে হাজির হওয়ার জন্য, অ্যাটেন্ড হওয়ার জন্য অথবা ওই যে ডকুমেন্টটা হাজির করার জন্য আদালত আদেশ দেবে। ঠিক আছে? এটা রুল 4 এ বলা আছে। তো আদালতের কাছে সাফিসিয়েন্ট ডকুমেন্টস না থাকলে আদালত রুল 4 এর আন্ডারে যাবে। বোঝা গেল? তবে 15 দিনের বেশি অ্যাডজর্নমেন্ট দিতে পারবে না। ওকে, এই বুঝছো জয়? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, তারপরে একটু রুল 6টা দেখি, এই রুল 5টা দেখি। এখন মনে করো ইস্যু তো আদালত কয়েকটা ফ্রেম করছে, মনে করো আদালত 10টা ইস্যু ফ্রেম করে ফেলছে। এখন আদালতের কাছে মনে হচ্ছে এই 10টা ইস্যু তো দরকার নেই, মামলা চলাকালীন সময়ে আদালতের কাছে মনে হয় এখানে তো 5টা ইস্যুতে মামলা ডিসপোজ করে দেওয়া সম্ভব কমপ্লিটলি। তখন আদালত চাইলে যে কোনো স্টেজে মামলার 5টা ইস্যু বাতিল করে দিতে পারে, অথবা আদালতের কাছে মনে হচ্ছে যে ইস্যুটা আমি ফ্রেম করছিলাম ইস্যুটা একটু একটু অ্যামেন্ড করা দরকার, একটু পরিবর্তন করা দরকার যাতে করে ফাইনাল ডিসিশনটা ইজিলি পাওয়া যায়, তখন আদালত যে কোনো স্টেজে তোমার ইস্যুটা অ্যামেন্ড বা স্ট্রাইক আউট করতে পারে। এটা রুল 5 এ বলা আছে। ঠিক আছে? তো অ্যামেন্ডমেন্ট অফ প্লিডিং কোথায় বলা আছে? আমরা পড়ছিলাম অর্ডার 6 এর রুল 17 এ বলা ছিল।
বা রুল 17-তে বলা ছিল, ঠিক আছে? আর অ্যামেন্ডমেন্ট অফ কি বলে এটাকে, ইস্যু কোথায় বলা আছে? অর্ডার 14 এর রুল 5 এ বলা আছে। বোঝা গেছে? এবং এটা যে কোনো স্টেজে, তবে ডিক্রি দেওয়ার আগে, ঠিক আছে? তবে ডিক্রি দেওয়ার আগে, মানে ডিক্রি কি, মামলা শেষ হওয়ার আগে, মামলা শেষ হওয়ার আগে ডিক্রি দেওয়ার আগ পর্যন্ত যে কোনো সময় আদালত অ্যামেন্ড করে দিতে পারে। আচ্ছা, বুঝছো নাকি বুঝো নাই? বুঝতে পারছি স্যার। আচ্ছা, ঠিক আছে। তারপরে আমরা দেখি আহ আদালতের কাছে, মনে করো তোমরা একটা কাজ করলা, দুই পার্টি ঠিক করলা যে আমরা একটা কাজ করি, আমরা নিজেরাই ইস্যু আদালতকে বলি যে আমরা আসলে এই বিষয়গুলোর উপরে ডিসিশন চাই। দুই পার্টি মিলে ঠিক করলা, যে এগ্রিমেন্ট করলা যে আমরা আসলে এই মামলা থেকে কি রায় চাই। দুই পার্টি মিলে ঠিক করলো যে আমরা এই ইস্যুগুলো ফ্রেম করাতে চাই এবং এই ইস্যুগুলো আদালতের কাছ থেকে বিচারটা চাই। তখন তোমরা যেটা করতে পারো, দুই পার্টি মিলে আদালতকে বলতে পারো যে আমরা আসলে একটা এগ্রিমেন্টে আসছি এবং এই এগ্রিমেন্টের উপর ভিত্তি করে আহ, আমরা চাচ্ছি যে আপনারা এই বিষয়গুলোরও কেসটা ডিটারমাইন করেন। তখন অর্ডার এই রুল 6 এর আন্ডারে যাইতে পারো তোমরা, ঠিক আছে? তো এমন হতে পারে যে তোমাদের ভিতরে আসলে কোনো একটা টাকা নিয়ে বিবাদ চলতেছে, কত টাকা আসলে তোমরা কি বলে চাও, এটা তোমরা নিজেরা এবার ফিক্স করছো। যে তোমরা বললা যে মামলা করছে একজন, মনে করো 100 কোটি টাকা নিয়ে, বাট অ্যাকচুয়ালি তোমরা পরবর্তীতে কোর্টের বাইরেই সেটেল করলা যে আমরা আসলে 50 লক্ষ টাকা পর্যন্ত চাই এই জিনিসটা ইস্যু ফ্রেম করাই আদালতের কাছে। তখন তোমরা বলতে পারো যে মামলা আদালত, আমরা তো 50 লক্ষ টাকার মামলাটা ইস্যু ফ্রেম করাইতে চাচ্ছি। তো একটা কাজ করেন, আপনি এখানে ইস্যু ফ্রেম করেন যে ওয়েদার আই হ্যাভ টেকেন 50 lakhs টাকা অর নট। তখন আর কিন্তু 1 কোটি টাকা নিয়ে এটা বিচারটা চলবে না। বোঝা গেল? তো তখন এগ্রিমেন্ট করবা তোমরা, দুই পার্টি একটা এগ্রিমেন্ট করে সেটেলমেন্ট করবা, করে আদালতের কাছে বলবা যে মোহাম্মদ আদালত, আমরা এটাকে 50 লক্ষ রিডিউস করতে চাই, আপনি ইস্যু ফ্রেম করেন 50 লক্ষ বলে। তো তখন বিচারটা আসলে 50 লক্ষের উপরে থাকবে। বুঝা গেল? আচ্ছা, স্যার এটা ওয়ান কাইন্ড অফ এডিআর এর মতো হয়ে গেল না? ওয়ান কাইন্ড অফ এডিআর, ইয়েস, ওয়ান কাইন্ড অফ এডিআর। তবে হ্যাঁ, তোমাদের ভিতরে এগ্রিমেন্টটা অবশ্যই ভ্যালিড এগ্রিমেন্ট হতে হবে। কেউ যেন কাউকে ফোর্স করে, ফ্রড করে যেন এগ্রিমেন্টটা না করে, এবং আদালতের কাছে যদি মনে হয় হ্যাঁ ভ্যালিড এগ্রিমেন্ট দুই পার্টি করছে, তখন রুল 7 এর আন্ডারে আদালত ওইটার উপরে প্রসিড করতে পারে, ঠিক আছে? তার মানে কি, আদালতের কাছে যদি মনে হয় এগ্রিমেন্টটা ডিউলি এক্সিকিউট করা হয়েছে এবং এখানে সাবস্টেনশিয়াল ইন্টারেস্ট আছে দুই পার্টির, এবং এখানে তোমার হচ্ছে এটা 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 ফিট, আদালত বিচার করতে পারে, তখন এটা প্রসিড করবে এবং ট্রায়াল করবে ওই ইস্যুগুলোকে কনসিডার করে, এবং ওইটার উপরে যে ডিসিশন আসবে ধরা হবে যে আসলে আদালত নিজে এইগুলোকে ফ্রেম করছে। বুঝা গেছে? হ্যালো? আরে বাবা, জি যখন স্যার। বোঝা গেছে বলি তখন উত্তর দাও না কেন তোমরা? এটা এটা ভাইটাল কোশ্চেন, বুঝছো কিনা? না বুঝলে বলবা বুঝি নাই, বুঝলে বলবা বুঝছি, যে কোনো একজন বলবা। স্যার খালি যদি আমি বলি স্যার জি স্যার জি স্যার বা বুঝছি, এরা তো স্যার সব পরে সবাই আমারে বলবে যে খালি তুমিই বুঝো। তো ঠিক আছে, যে বাকি যে বুঝবে না সে তো বলবে না স্যার। তুমি বুঝছো, তুমি হ্যাঁ বলবা, যে বোঝে নাই সে না বলবে, সোজা বাংলা। ঠিক আছে? এবং লাস্ট রুল যেটা, সেটা হলো তুমি কবে থেকে ফাইনাল হিয়ারিংটা শুরু করবা। ইস্যু যখন ফ্রেম হয়ে গেছে, এখন তোমাকে ফাইনাল হিয়ারিংটা করতে হবে, মানে মূল হিয়ারিং এর দিকে আমরা চলে যাব। 120 ডেজ, তোমার যেদিন থেকে ইস্যু ফ্রেম করে ফেলছো, ইস্যু ফ্রেম করার 120 দিনের মধ্যে আমরা ফাইনাল হিয়ারিং এর দিকে যাব আর কি। ঠিক আছে? আফটার দ্য ইস্যুস আর ফ্রেম, দ্য কোর্ট শ্যাল উইদিন 120 days thereof ফিক্স এ ডেট ফর ফাইনাল হিয়ারিং অফ দ্য সুট। মানে কি ব্যাপারটা, কি ব্যাপারটা হচ্ছে, আজকে ইস্যু ফ্রেম করছো, এই আজকে থেকে 120 দিনের মধ্যে ফাইনাল হিয়ারিং শুরু করার জন্য আদালত একটা ডেট দেবে। মানে এর মানে এই না যে তোমার 120 দিনের মধ্যে ফাইনাল হিয়ারিংটা শেষ করতে হবে। 120 দিন মানে কয় মাস? স্যার 4 মাসের মতো। 4 মাস, 3 4 12, 4 মাসের মধ্যে আদালত যেটা করবে সেটা হলো একটা ফাইনাল হিয়ারিং এর ডেট দেবে, যে এত তারিখ থেকে আমরা ফাইনাল হিয়ারিং শুরু করব। বুঝা গেছে? স্যার এই 120 দিন কি ওয়েট করাটা বাধ্যতামূলক নাকি হচ্ছে এটা ওনাদের ইচ্ছাধীন? 120 দিন পর্যন্ত টাইম দিছে তোমাকে, তুমি একদিন পরেই বলে দিতে পারো যে আমরা ফাইনাল হিয়ারিং শুরু করব এত তারিখ থেকে। তাহলে স্যার এটা ডিসক্রিশনারি? ডিসক্রিশনারি পাওয়ার, 120 দিন পর্যন্ত যাইতে পারবে আদালত সর্বোচ্চ, এর মধ্যে টাইম দিয়ে দিতে হবে আদালতকে। ঠিক আছে? জি স্যার বুঝতে পারছি। ঠিক আছে। স্যার এই যে টাইমটা যে দিবে, এটার জন্য কি আবার এক্সট্রা কোনো টাইম দিবে যে অমুক দিন আইসেন আপনাকে 120 দিনের ভিতরে কবে এটা ফাইনাল হিয়ারিং হবে এরকম কিছু বলে দিব?
না না, আদালত তো তোমার যেদিন ফ্রেম করে ফেলছে ইস্যু, তার মধ্যে 120 দিনের মধ্যে আদালত একটা ডেট দেবে যে এত তারিখে আপনারা ফাইনাল হিয়ারিং শুরু হবে আমাদের। সো এটা যে কোনো দিন হইতে পারে, আদালত তার মধ্যে তো আর তোমাকে ইয়ে করতে হবে না, আদালতে রেগুলার যাওয়া লাগবে না। তুমি তোমার উকিলের মাধ্যমে খোঁজ রাখবা যে কবে ফাইনাল হিয়ারিং এর ডেট দিছে। বুঝতে পারছি স্যার। ওকে, আচ্ছা, তাহলে আমরা একটু অর্ডার 15 যাই। হ্যাঁ, ওখানে বলতেছে ডিসপোজাল অফ দ্য সুট এট দ্য ফার্স্ট হিয়ারিং, প্রথম হিয়ারিং এর দিনে কিভাবে মামলা ডিসমিস করে দিতে হয় বা ডিসপোজ করে দিতে হয়। তো at the first hearing of the suit it appears that the parties are not at issue on any question of law or fact, the court may at once pronounce judgment। তাহলে দেখো, এই যে একটু আগে দেখছিলাম আমরা যে তোমার এই যে এই অর্ডার 14 এর 1 এ সাব রুল যে 6 টা দেখছিলাম, যে আদালতের কাছে যদি এমন হয় মনে হয় যে দুই পার্টি কোনো তাদের ভিতরে কোনো কন্ট্রোভার্সি নাই, তখন ইস্যু তো ফ্রেম করবে না, আদালত করবে ইস্যু ফ্রেম না করবে। স্যার, এখন ইস্যু যদি ফ্রেম না করে তাহলে এটার এই যে দেখো জাজমেন্ট হয়ে যাবে এখানে এসে। স্যার তো এটার স্বীকার এখানে করে ওই যে স্যার যদি ডিফেন্ডেন্ট স্বীকার করে নেয় তারপরেও তো ওই দিনই হিয়ারিংটা হয়ে যাবে না, জাজমেন্ট হয়ে যাবে না? হ্যাঁ, তুমি স্বীকার করার মাধ্যমেও হইতে পারে, অথবা তুমি যদি কোনো ডিফেন্স না দেখাও তার মাধ্যমেও হতে পারে, তোমার কোনো ইস্যু তৈরি হবে না সেখানে। ইস্যু তৈরি হতে হলেই তোমাকে যেটা করতে হবে সেটা হলো তোমাকে ডিনাই করতে হবে। তোমার যদি ডিনায়াল না থাকে তার মানে ইস্যুই হবে না, বুঝা গেল? সে ডিনাই তুমি জি স্যার। ডিপেন্ডেন্ট এর মাধ্যমে করতে পারো, রিটেন স্টেটমেন্টের মাধ্যমে করতে পারো, অথবা তুমি রিটেন স্টেটমেন্টের মাধ্যমে ডিনাই করো না, বা আদালত যখন জিজ্ঞাসাবাদ করতেছে তখন তুমি ডিনাই করছো কিছু কথাবার্তা, তাহলে ইস্যু তৈরি হবে। জি স্যার, অর্ডার 10 এর মাধ্যমে। হ্যাঁ, ওরা টেনের মাধ্যমে। আচ্ছা, এই যে জাজমেন্টটা এখানে হয়ে যাবে, বুঝছো? আচ্ছা, এবার দেখি হোয়ার দেয়ার আর মোর ডিফেন্ডেন্টস দ্যান ওয়ান। মনে করো একটা মামলাতে অনেকগুলো ডিফেন্ডেন্ট আছে এবং তার মধ্যে একজন ডিফেন্ডেন্ট সেখানে তোমার হচ্ছে কোনো ইস্যু নেই তার। সাপোজ মনে করো 5 জনের বিরুদ্ধে মামলা হয়েছে, একজন গিয়ে সব স্বীকার করে নিছে তার পক্ষের অংশগুলা। তো তখন তার এগেইনস্টে জাজমেন্ট হবে আর বাকিদের এগেইনস্টে মামলা চলবে, ইস্যু ফ্রেম হবে, বুঝছো? জি স্যার। এটা সহজ জিনিস। আচ্ছা, এবার পার্টি সেট ইস্যু, এটা থেকে প্রশ্ন হয় পরীক্ষায়। পার্টিরা যদি ইস্যুতে থাকে তারপরেও আদালত প্রথম হিয়ারিং এর দিন জাজমেন্ট দিতে পারে। বিষয়টা একটু ইন্টারেস্টিং না? ইস্যু আছে তারপরে প্রথম হিয়ারিং এর দিন জাজমেন্ট কিভাবে? where the parties are at issue on some question of law or fact and issues have been framed by the court as hereinafter provided। মানে কি, আদালত ইস্যু ফ্রেমও করছে ঠিকঠাক ভাবে। if the court is satisfied that no further argument or evidence than the parties can at once adduce is required upon such of the issue as may be sufficient for the decision of the suit, and that no injustice will result from the proceeding with the suit forthwith, the court may proceed to determine such issues। মানে যদি এমন হয় ফার্স্ট হিয়ারিং এর দিন আদালত দেখলো দুই পার্টির ভিতরে দুইটা ছোট ছোট ইস্যু আছে, এবং দুইটা ইস্যু আছে, এই দুইটা ইস্যু বিচার করার জন্য আদালতের হাতে যখন এই যে তোমরা মামলা করার সময় কিছু ডকুমেন্ট জমা দাও না, দুই পার্টি তো ডকুমেন্ট জমা দেয়, তো আদালতের কাছে মনে হয়েছে এই যে এই ডকুমেন্ট দিয়েই বিচার কমপ্লিট করা যায়। তার মানে ইস্যু আছে, ইস্যু ফ্রেমও করা হয়েছে, বা আদালতের কাছে মনে হয়েছে দেয়ার আর সাফিসিয়েন্ট ডকুমেন্টস বিফোর দেম টু ডিসাইড দ্য ম্যাটার টুডে। এবং এটা যদি আজকে আমি করি অপর পার্টির প্রতি কোনো ইনজাস্টিসও হবে না, এবং সে সেখানে ডিনাইও করতেছে না, সে সেখানে বলতেছে না যে আমি আজকের ভিতরে বিচার চাই না, আমি চাই সময় চাই, এটা টাইপের কথাবার্তাও সে বলতেছে না, তখন আদালত প্রথম হিয়ারিং এর দিন জাজমেন্ট দিতে পারে, বুঝছো? যদি স্যার ডিফেন্ডেন্ট আর কি কোনো না করে, ডিনাই না করে বা কোনো অবজেকশন না দেয়। অবজেকশন না দেয়, ইয়েস। আচ্ছা, বুঝা গেল? জি স্যার। আচ্ছা, provided that while the summons has been issued for settlement of issues only, the parties or other pleaders are present and none of them objects। দেখছো, এবং তারা প্রেজেন্ট আছে সেখানে এবং তারা কোনো ধরনের অবজেকশন দেয় নাই, তখনই কি করতে পারবে? জাজমেন্ট দিতে পারবে। এবং আদালতের কাছে যদি মনে হয় ইনজাস্টিস হবে না অপর পার্টির পক্ষে, এবং এখানে তোমার হচ্ছে সাফিসিয়েন্ট এভিডেন্স আমার সামনে আছে, এবং এদের কাছে যদি আমি টাইম দিই এরা আর নতুন এভিডেন্স আনতে পারবে না, এই এভিডেন্স গুলাই তাদের হাতে থাকবে, এই টাইপ যদি আদালতের কাছে মনে হয় তখন আদালত প্রথম হিয়ারিং এ জাজমেন্ট দিয়ে দিতে পারে। আচ্ছা, এবার এইটা একটু দেখি আমরা। হ্যাঁ, where the summons has been issued for the final disposal of the suit and either party fails without sufficient cause to produce the evidence on which he relies, the court may at once pronounce judgment or may, if it thinks fit, after framing and recording issues, adjourn the issue for the production of such evidence as may be necessary for its decisions upon such issue। আচ্ছা, আমরা জানি যে নরমালি কি হয় বলতো,
আমরা জানি আদালতে যখন মামলা করো তখন আমরা কিছু ডকুমেন্ট জমা দিই, তাই না? ডকুমেন্ট জমা দিই। এখন আদালতের কাছে মনে হচ্ছে এই ডকুমেন্টগুলো দিয়ে আমি বিচার করতে পারবো না, আমার ডকুমেন্টস লাগবে। তো আদালতের কাছে যদি এরকম মনে হয় তখন সে কি বলবে, আপনি এত তারিখের ভিতরে ডকুমেন্ট জমা দেন, বলবে না? ফার্স্ট হিয়ারিং এর দিনে বলবে না যে এত তারিখের ভিতরে জমা দেন? বলবে কি বলবে না বলো তো? স্যার বলবে। আচ্ছা, এখন তুমি ওই তারিখে গিয়ে ডকুমেন্ট জমা দিতে পারলা না, তখন আদালত তোমার এগেইনস্টে জাজমেন্ট দিতে পারে, অথবা যেটা করতে পারে সেটা হলো একটা এডজর্নমেন্ট দিতে পারে, বলতে পারে আপনি আবার ডকুমেন্ট নিয়ে আসেন এত তারিখের মধ্যে। এটা রুল 4 এ বলা আছে এবং এটার এগেইনস্টে তুমি আপিল করতে পারবা, এটা একটা অ্যাপিলেবল অর্ডার। স্যার ওই যে কোশ্চেন করার মতো স্যার, যদি আদালত কোশ্চেন করে উত্তর না দিতে পারে আবার যে নতুন করে টাইম দেয়, যদি ওইটার হ্যাঁ, উত্তর না দিতে পারে exactly, তখন যে হচ্ছে exactly. জাজমেন্ট দিয়ে দেয়। সেম সেম জিনিস দেখো, অর্ডার রুল 10 এর 4 এবং রুল 15 এর 4 দুইটাই সেম অলমোস্ট, এবং এখানে দুইটার এগেইনস্টেই তুমি আপিল করতে পারো। স্যার ওই যে অর্ডার 10 স্যার। হ্যাঁ, অর্ডার 10 এর 4 এবং অর্ডার 15 এর 4 দুইটাই সেম, একদম সেম ক্যাটাগরির জিনিস। ওখানে তোমাকে মানে পার্টিকে হাজির হইতে বলে, আর এখানে তোমাকে ডকুমেন্ট হাজির করতে বলে। বুঝা গেছে? বুঝতে পারছি স্যার। ওকে, সো দ্যাটস অল ফর টুডে। আমরা অর্ডার 17 পড়বো নেক্সট ক্লাসে, ঠিক আছে? ওকে স্যার।